আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আইসিটি তৃতীয় অধ্যায়ের তৃতীয় ক্লাস। আমরা এর পূর্বে দুইটা ক্লাস নিয়েছি, দুইটা ক্লাস হয়ে গেছে। আমরা আজকে আলোচনা করব তৃতীয় অধ্যায়ের দুইয়ের পরিপূরক ও বাইনারি যোগ, এবং পাশাপাশি যতটুকু আমাদের আরো কমপ্লিট করা যায় এইগুলো নিয়ে আলোচনা করব। আমরা সংখ্যায় রূপান্তর এবং সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করছিলাম গতদিন। তো আজকে আমরা আলোচনা করব দুইয়ের পরিপূরক, ঠিক আছে? এবং সেই সাথে একটা জিনিস মাথায় রাখতে হবে যে দুইয়ের পরিপূরক করতে গেলে আমাদের দশমিক বা ডেসিমাল অথবা অক্টাল অথবা হেক্সাডেসিমাল সংখ্যার মানগুলো যত দ্রুত বাইনারিতে প্রকাশ করা যায়, এইটা আমাদের মাথার যে ব্রেনটা আছে এখানে কাজে লাগাইতে হবে। যত দ্রুত কিভাবে আমাদের এই সংখ্যার মানগুলো বের করা যায়, কথা কি বুঝতে পারছো? যত দ্রুত বের করা যায় আমরা তত দ্রুত সংখ্যাগুলো কি করতে পারবো, আমাদের কভার দিতে পারবো। আচ্ছা, তো এবার দেখবো দুইয়ের পরিপূরক কি। হ্যাঁ, দুইয়ের পরিপূরক জিনিসটা কি, তার আগে আমি একটু টিপস দিয়ে নিতে যাচ্ছি। ধরো তোমাকে বলা হলো 37 একটা সংখ্যা, এই সংখ্যাটার আমি 37 লিখলাম, এর মানে কি? এর মানে আসলে আমরা কি বুঝি? 37 মানে হচ্ছে দশমিক ভাষা, অর্থাৎ আমরা প্রচলিত যে নিয়মটা অনেক সময় পরীক্ষার মধ্যে আসে যে উজ্জ্বলের রুল হচ্ছে প্রচলিত সংখ্যা পদ্ধতি অনুযায়ী 37। এখন 7 এই সংখ্যাটাকে আমরা অক্টালেও লিখতে পারি, দশমিকে লিখতে পারি, আবার হেক্সায়ও লিখতে পারি। আমাকে বলা হলো প্রচলিত সংখ্যা পদ্ধতি 37, কোনো বেজ দেওয়া থাকলো না, তার মানে বুঝবো আমরা এটা দশমিক সংখ্যা। তার মানে কি এটা দশমিক? কোন সংখ্যা পদ্ধতি যদি বেজটা দেওয়া না থাকে তার মানে দশমিক, যদি বলে প্রচলিত সংখ্যা পদ্ধতি তার মানে কি দশমিক। এরকম প্রশ্নগুলো সৃজনশীলে বারবার আসে, তাই না? প্রচলিত সংখ্যা মানে দশমিক সংখ্যা, ক্লিয়ার? প্রচলিত মানে দশমিক সংখ্যা। তো এখন দেখো 37 সংখ্যাটিকে যদি বলি এর বাইনারি মান বের করো, আমরা মুখে মুখে এটাকে বের করতে পারবো কিনা, এই ট্রিক্সটা আমি একটু বলে দিচ্ছি। যারা ভিডিওটা বারবার দেখছে আমি ওদেরকে বলতেছি এই ট্রিক্সটাকে একটু মুখস্থ করে নিতে হবে। এই 37 সংখ্যাটাকে যত দ্রুত সম্ভব বাইনারিতে নিয়ে আসতে হবে। এখন আমরা জানি দশমিক থেকে বাইনারি নিয়ম তো আমরা শিখেছিলাম, সেটা কি ছিল যে 2 দ্বারা ভাগ করে করে যে ফলাফলটা আসতো এটাকে আমরা এমএসবি মান লিখে প্রকাশ করতাম, তাই না? এটা ছাড়া কিভাবে অঙ্ক করার সময়, দুইয়ের পরিপূরকে অঙ্ক করার সময় আমরা কিভাবে এটাকে প্রকাশ করব, সেটা হচ্ছে আমাদের কাজ। দেখো 37 যদি আমি উল্লেখ করতে চাই আমাদের হাতে গুনতে হবে প্রথম 1 বাইনারি সংখ্যাগুলো, প্রথম 1 2 4 8 16 32 64, এই বাইনারি সংখ্যাটা দ্বিগুণ করে মান বৃদ্ধি পায়। আমার 37 এর কাছাকাছি দেখবো বাইনারি বিট কত নাম্বারটা আছে, 32 আছে কিনা, আছে কিনা 32। এরপরে 37 হতে আমার লাগে আর কত 4, 36 প্লাস 1। তাহলে আমার কোন কোন বিটটা প্রয়োজন হচ্ছে দেখো, 1 নাম্বার বিটটা প্রয়োজন হবে, 4 নাম্বার বিটটা প্রয়োজন হবে, আর কত নাম্বার বিটটা প্রয়োজন হবে, 32 নাম্বার বিটটা প্রয়োজন হবে। কথা কি বুঝতে পারছো? এরকম ভাবে আমি যত বড় সংখ্যায় পাবো সেই সংখ্যার কাছাকাছি বাইনারি কোন বিটটা আছে এটাকে মাথায় ঢুকিয়ে ফেলতে হবে, সহজে বের করা যায়। তাহলে আমরা কি কি লিখবো দেখো, 1 2 4 8 16 32, কত? এই যে 32। তার মানে হচ্ছে যেই বিটগুলো আমার প্রয়োজন নাই এই সংখ্যাটাকে বের করতে, ওই বিটগুলো আমার লেখারও কোনো দরকার নাই। বুঝতে পারছো? তাহলে আমাদের মানটা কিভাবে আসছে, 1 2 4 8 16 32 64। এরকম ভাবে মানগুলো যত বড় হবে ততই আমরা কি সংখ্যাটা যত বড় হবে তত বড় বড় মানগুলোকে নিয়ে আমরা যোগ করে ফলটা খুব দ্রুত ফলাফলটা যাতে বের করে নিতে পারি, সেটা হচ্ছে আমাদের টার্গেট। তাহলে আমরা 37 এর মান বের করতে গেলে কি সহজে বের করে ফেললাম। এখন তোমাকে বলা হলো 50 একটা মান দেওয়া গেল, এই 50 মানটাই কি করো, বাইনারিতে প্রকাশ করো। এটাকে বাইনারিতে প্রকাশ করতে বললো। এখন 50 এর সমতুল্য বাইনারি মান কি হবে, যেমন 37 এর সমতুল্য বাইনারি মান হচ্ছে এইটা, 50 এর সমতুল্য বাইনারি মান কত হবে? আমরা জানি 32 এর লগে আমরা 16 যোগ করে কত হবে, 48 হয়েছে কিনা, আর সাথে 2 যোগ করলে কত হবে, 50 হয়ে গেছে কিনা। তার মানে 2 16 32, আমরা লিখতে পারি 1 2 4 8 16 32 হয়েছে কিনা। এবার দেখো আমি মুখে বলছি একটা কিন্তু লিখছি কি আরেকটা। আমাকে যদি বলা হয় 75 সংখ্যাটির মান বের করো, তাহলে আমরা জানি 64 একটা বিট আছে, আছে কিনা, 8 একটা বিট আছে, 64 8 হচ্ছে 72, আর হচ্ছে 2 আর হচ্ছে 1 3 75 হয়েছে কিনা। তাহলে আমরা এই মানটা যদি বলে 75 এর সমতুল্য মান বের করো, আমরা এই কাজটা করে নিব। দেখ 1 2 মানটা বের করব, 1 2 4 8 16 32 64 হয়েছে কিনা এখানে সমান 75। মানে এই মানটাকে আমরা খুব দ্রুতই বের করতে পারবো। অঙ্ক করার সময় এভাবে বের করতে হবে, অনেকেই অঙ্ক করে করে মান বের করে তারপরে লিখে, কিন্তু ভুল, এটা করা যাবে না। যদি বলি 125 এর মান বের করবা, লক্ষ্য করে দেখো 125 এর মান বের করবা, এর আগে লিখে দিলাম আমি 63 এর মান বের করবা,
দেখো আমরা জানি 64 নাম্বার একটা বিট আছে কিনা? এর মানে হচ্ছে 64 লেখার পর বাকি সবগুলো জিরো মারলে হবে 64। তার মানে কি বুঝলাম? 64-র আগের যতগুলো সংখ্যা আছে সবগুলো যোগ করলে হবে কত? 63। তার মানে 1 থেকে 32 পর্যন্ত বিটগুলো যোগ করলে আমাদের মান পাবো 63। দেখো একটা জিনিস খেয়াল করি, তাহলে 1 2 4 8 16 32, এই যে সবগুলো 1 দিলাম, এর মান হবে কত? 63। সবগুলো 1 দিলে এর মান হবে কত? 63, কারণ এর পরের বিটটা হচ্ছে 64। এর পরের বিটটা কি? 64। তার মানে সবগুলো 1 দিলে হবে 63। লক্ষ্য করে দেখো 64 ডাবল কত? 128। কত? 128। মানে 128 নাম্বার যে বিটটা হওয়ার কথা, যদি ওইটা 1 দেয় 128 হবে, মানে আছে কত? 125। তাহলে 128 থেকে 125 এর আগের সংখ্যা মানে 128 থেকে মানে 64 পর্যন্ত, 1 থেকে 64 পর্যন্ত বিটগুলো যোগ করলে হবে 127। কত হবে? 127। আমাদের মাথা দিয়ে রাখতে হবে। আমি নিচ থেকে কাউন্ট করতে পারি, আবার উপর থেকে কাউন্ট করতে পারি। যদি আমি চিন্তা করি যে 64 যোগ করব প্লাস 32 যোগ করব প্লাস 16 যোগ করব প্লাস 8 যোগ করব প্লাস 4 যোগ করব প্লাস 1 যোগ করব, এইখানে যোগ করে দেখো কত হয়েছে? 100 কত হবে? 100 কত হবে? 25 হয়ে যাবে। এখানে 125 হয়ে যাবে। এই সবগুলো বিট যোগ করলে কত হবে? 125। আর দেখো 64 পর্যন্ত, অর্থাৎ এখানে মাঝখানে 2 বাদ পড়ছে, 2 সহ যোগ করলে হবে কত? 127। কিন্তু আমার আছে এখানে কত? 125। তার মানে 127 থেকে 125 বাদ দিলে থাকবে কত? 2। অর্থাৎ 2 নাম্বার বিটটাকে বাদ দিয়ে বাকি সবগুলো 1 দিলেই কত হবে? 125 হয়ে যাবে। অর্থাৎ 2 নাম্বার বিটটাকে বাদ দিয়ে সবগুলো 1 দিলে 125 হবে। তাহলে আমরা লিখবো 1 2 4 8 16 32 64 শেষ। এইভাবে মান লিখে ফেলতে পারি। এইখান থেকেও লিখতে পারো অথবা এইখান থেকেও লিখতে পারো। তোমরা বাসায় একটু বেশি করে প্র্যাকটিস করলে কি হবে? এই জিনিসটা মাথায় সেটআপ হয়ে যাবে। দয়া করে যা বললাম ভিডিওতে, এটা বাসায় আর কয়েকবার তোমরা দেখবা। যখন দেখবা পারতেছো না, স্যার কেমনি বলছিল মনে নাই, এটাকে ভিডিও থেকে নিবা। ক্লিয়ার? হ্যাঁ, 2, কারণ আমার এখানে আছে কত? 125। আমি সবগুলো যোগ করলে 2 সহ যোগ করলে হবে 127। যেহেতু আমার 125 আছে, 2টা বাদ যাবে। 2 নাম্বার যে বিটটা হওয়ার কথা সেটাকে আমরা বাদ দিলে হয়ে যাবে 1 2। এটার মান কত? 2 না? এই 2 কে বাদ দিলে আমাদের কত হবে? 125 পাওয়া যাবে। এই ট্রিক্সটা আমার ভিডিওটাকে কয়েকবার করে দেখে নিবা। ক্লিয়ার? এটা শিখলে আমরা যে কোনো সংখ্যার কি বাইনারি মান, অর্থাৎ দশমিক সংখ্যার বাইনারি মান। তোমাকে একটা পরীক্ষা আমরা রবিবার দিন পরীক্ষার মধ্যে দিলাম, তোমরা পারছো না, ভুল করছো। যেমন আমি যদি বলি 76 একটা সংখ্যা অক্টাল, এটা কি করো? বাইনারি করো। তোমরা এটাকে বাইনারি করতে পারো, খুব সহজ, কারণ এখানে আর বিট কাউন্ট করার কোনো প্রয়োজন নাই। এটা কি সংখ্যা? অক্টাল সংখ্যা। তুমি 3 বিটের মান বের করবা। কি করবা? 3 বিটের মান 0 1 হয়েছে কিনা 6, এইটা 3 বিটের মান করবা 1 2 3, এই যে হয়ে গেছে, শেষ। তার মানে এটা হবে আনসার। এইভাবে লিখে ফেলতে পারো। তার মানে এই সংখ্যাগুলোর বাইনারি মান বের করা খুবই সহজ, হেক্সের মান বের করা খুবই সহজ। দশমিকের মানটা বের করতে গেলে আমার ওই ট্রিক্সটাকে ফলো করবা, তাহলে যে কোনো অঙ্ক পরীক্ষার মধ্যে আসতে পারে। যেমন মিতুর বয়সে তো রিমার বয়সে তো বলবে দুইজনের বয়সের মধ্যে পার্থক্য কি, আর 2 এর পরিপূরক কাজ করে কোন সংখ্যার পার্থক্য নির্ণয় করতে। কি বললাম? কোন সংখ্যার পার্থক্য নির্ণয় করার জন্য কাজ করে কি? 2 এর পরিপূরক। এখন আমরা প্রশ্ন চলে আসি, 2 এর পরিপূরক কি? 2 এর পরিপূরক কি? 2 এর পরিপূরক হচ্ছে কোন সংখ্যার ঋণাত্মক মান। কি বললাম? কোন সংখ্যার, অর্থাৎ বিপরীত, বিপরীত হতে পারে অথবা ঋণাত্মক হতে পারে। ধনাত্মক সংখ্যা ঋণাত্মক হবে, ঋণাত্মক মান। তার মানে 2 এর পরিপূরকটা আসলে কি বুঝলাম আমরা? কোন সংখ্যার কি মান? ঋণাত্মক মান। কোন সংখ্যার ঋণাত্মক মানটাই হচ্ছে 2 এর পরিপূরক। ক্লিয়ার? তাহলে আমাদের পরীক্ষার মধ্যে যে আসে প্রশ্ন, 2 এর পরিপূরক কি? কোন সংখ্যাকে ধনাত্মক থেকে ঋণাত্মক এবং ঋণাত্মক থেকে ধনাত্মক করার যে প্রক্রিয়া, এটাই 2 এর পরিপূরক। অথবা কোন সংখ্যার সমতুল্য বাইনারি মানকে উল্টে 1 এর পরিপূরক পাওয়া যায়, 1 এর পরিপূরকের সাথে 1 যোগ করলে যে মানটা বের হয়, এটাকে বলা হয় 2 এর পরিপূরক। একাধিক বইয়ে একাধিক সংখ্যা দেওয়া আছে, আমি ক্লাসে 2টা সংখ্যা বলে দিলাম, তোমরা যেটাকে ফলো করো আনসার হয়ে যাবে। ক নাম্বারে আসবে। আবার ক নাম্বারে প্রশ্ন আসতে পারে 2 এর পরিপূরক ব্যাখ্যা করো। 2 এর পরিপূরক পদ্ধতিটা কি করো? ব্যাখ্যা করো। অথবা আসতে পারে 2 এর পরিপূরকের বৈশিষ্ট্য লিখো, 2 এর পরিপূরকের প্রয়োজনীয়তা লিখো, 2 এর পরিপূরকের গঠন লিখো, 2 এর পরিপূরক কেমনে গঠন করতে হয়। এটা 2 নাম্বারের জন্য আসতে পারে। এই ক্লাসে এই কথাগুলো যারা বুঝবে তারা অবশ্যই এই আনসারগুলো করতে পারবে এবং পরীক্ষায় আসবে, এটা মাস্ট। পরীক্ষায় আসবে, এটা কিন্তু মাস্ট, না আসে থাকবে না। তাহলে আমরা শিখলাম কি 2 এর কোন সংখ্যার বিপরীত মানে হচ্ছে, ঋণাত্মক মানে হচ্ছে 2 এর পরিপূরক। এখন 2 এর পরিপূরক কেমনে গঠন করা হয়, 2 এর পরিপূরক কেমনে গঠন করা হয়, এইটা একটু খাতার মধ্যে লিখে নিয়ে যাও। 2 এর পরিপূরকের গঠন পদ্ধতি, প্রথমে সংখ্যাটির কি করতে হবে? 1 নাম্বার স্টেপ হচ্ছে প্রথমে সংখ্যাটির বাইনারি মান বের করতে হবে। 2 নাম্বার শর্ত হচ্ছে 8 বিট, 8 অথবা 16 বিট। যদি সংখ্যা বড় হয় তাহলে 16 বিট করতে হবে, যদি সংখ্যাটা ছোট হয়
তাহলে 8 বিট রেজিস্টার করলে আমরা হয়ে যাবে। বিট কি করতে হবে? রেজিস্টার করতে হবে, রেজিস্টার করতে হবে। 3 নাম্বার, 8 বিট রেজিস্টার করার পর 3 নাম্বার, উক্ত মানটি উক্ত মানটি উল্টাতে হবে, উক্ত মানটিকে উল্টিয়ে, ধরো লিখবো উল্টিয়ে, উক্ত মানটিকে উল্টিয়ে 1 এর পরিপূরক পাওয়া যায়। অর্থাৎ 0 কে 1 এবং 1 কে 0 বানিয়ে, 0 কে 1 এবং 1 কে 0 বানিয়ে কি করতে হয়? উল্টিয়ে, মানে 0 কে 1 বানাবো, 1 কে যেখানে 0 থাকবে সেটা 1 হয়ে যাবে, সেটা যেটা 1 থাকবে এটাকে 0 বানাতে হবে, বানিয়ে আমরা কি পাওয়া যাবো? 1 এর পরিপূরক। 4 নাম্বার স্টেপে হচ্ছে, এটা যদি ক নাম্বারের প্রশ্ন আসে, বাইনারি 2 এর পরিপূরক ব্যাখ্যা করো, 2 এর পরিপূরক প্রয়োজনীয়তা যেমনি আসে না কেন একটু ব্যাখ্যা লিখে দিতে পারবা। 4 নাম্বারে আসবে 1 এর পরিপূরকের সাথে 1 এর পরিপূরক এর সাথে 1 যোগ করবা, 1 এর পরিপূরকের সাথে 1 যোগ করে 2 এর পরিপূরক পাওয়া যায়। অর্থাৎ 2 এর পরিপূরকের ইংরেজি হলো 2SC, মানে টুস কমপ্লিমেন্ট। 2SC মানে কি? টুস কমপ্লিমেন্ট। আর 1 এর পরিপূরকের মানে হচ্ছে 1SC, মানে ওয়ান্স কমপ্লিমেন্ট। আমরা সংক্ষেপে লিখে দিব, 1 এর পরিপূরক ওয়ান্স কমপ্লিমেন্ট, 1 এর পরিপূরক, আর 2 এর পরিপূরক মানে টুস কমপ্লিমেন্ট, 2 এর পরিপূরক। এই 4টা ধাপ খুব ইম্পর্টেন্ট। 2 এর পরিপূরক কেমনে গঠন করতে হয় এটা অনেক সময় পরীক্ষার মধ্যে আসে, এতটুকু লাগলে 2 নম্বর পেয়ে যাবা। হ্যাঁ, তার মানে হচ্ছে গঠন, বাইনারি মান বের করতে, মানে সংখ্যাটির বাইনারি মান, সংখ্যাটির সমতুল্য বাইনারি মান বের করতে হবে, যেই সংখ্যায় তা হোক না কেন। যদি বাইনারি সংখ্যা দেওয়া থাকে তাহলে তো আমার দরকার নাই, দরকার আছে, যেহেতু আমাদের বাইনারি মান দেওয়া থাকবে দরকার লাগবে। এর ছাড়া অন্য সংখ্যায় দেওয়া থাকলে এটাকে বাইনারি মানে রূপান্তর করতে হবে। রূপান্তর করার পরে এই স্টেপগুলো 8 বিট অথবা 16 বিট আমাদের দেখতে হবে। বাইনারি মান বের করার পর যে মানটা বের হয়েছে এটা কত বিটের মান। যদি এই মানটা 4 বিট, 5 বিট, 6 বিট হয় অথবা 7 বিটও হয়, তাহলে আমাদের নিয়ম হলো 8 বিট করতে হবে। কারণ বাইনারি সংখ্যা হয় 4 বিট, না হয় 8 বিট, না হয় 16 বিট, না হয় 32 বিট। এর মাঝামাঝি কোনো বিটকে কাউন্ট করা যাবে না, অর্থাৎ 8 বিট করতে হবে। যদি 8 এর উপরে 9 চলে যায় তখন তোমার এটা বানাতে হবে কত বিট? 16 বিট বানাতে হবে। বাকি যেগুলো বিট বানাবো এগুলো 0 মারতে হবে। ক্লিয়ার এবার? আচ্ছা, এবার আমরা দেখবো 2 এর পরিপূরকের গঠন কেমনে করতে হয়, আমরা শিখে ফেললাম। এখন দেখো 2 এর পরিপূরকের কাজটা আসলে সে কি করে। 2 এর পরিপূরকের কাজ গঠনটা তো শিখে গেলাম, 2 এর পরিপূরক আমরা কি করব ওটা খায় না মাথায় দে, দেখি এবার কোথায় দে। এখন দেখো আমি যখন 2 এর পরিপূরকের করব এর উদ্দেশ্য থাকবে কয়েকটা। একটা হচ্ছে যোগের মাধ্যমে বিয়োগের ফলাফল পাওয়া যায়। অনেক সময় উদ্দীপকে আসে যে আইসিটি স্যার ক্লাসে এমন একটি সংখ্যা পদ্ধতির কথা বললেন যে সংখ্যা পদ্ধতিতে যোগের মাধ্যমে বিয়োগের ফলাফল পাওয়া যায়। আসছে কিনা বোর্ডে, বিভিন্ন বোর্ডে যোগের মাধ্যমে বিয়োগের ফলাফল পাওয়া যায়। করবা যোগ, ফলাফল আসবে কিসের? বিয়োগের। তার মানে ওই সংখ্যা পদ্ধতিটি ব্যাখ্যা করো। ক নাম্বারে আসবে ওই সংখ্যা পদ্ধতিটি ব্যাখ্যা করো, অথবা ওই যে পদ্ধতিটা আছে ওইটাকে ব্যাখ্যা করো। তার মানে 2 এর পরিপূরক পদ্ধতিটা কি করতে হবে? ব্যাখ্যা করতে হবে। এখন কেমনে পাওয়া যায়, অর্থাৎ কোন সংখ্যাকে যখন আমি 2 এর পরিপূরক করব তখন সংখ্যাটা অবশ্যই তার বিপরীত মানে, অর্থাৎ প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস, তার মানে বিপরীত চলে আসবে। যদি তোমাকে বলা হয় যে 27 থেকে 12 কি করো? বিয়োগ করো, এর মানে তুমি কি বুঝছো? এই কয়টা কথা খুব ভালো করে মাথায় রাখো। যদি বলে 27 থেকে 12 বিয়োগ করো, লেখা আছে বিয়োগ, তার মানে কি সহজেই বুঝতে পারছো বিয়োগ করতে হবে। সহজেই বুঝতে পারছো কি বিয়োগ করতে, এবং কার থেকে কাকে বিয়োগ করবো আমরা? 27 থেকে 12, অর্থাৎ 12 আগে কি হবে? একটা মাইনাস চলে আসবে। এটা কি আমরা আলটিমেটলি দিচ্ছি না? তোমাকে তো আমি মাইনাস চিহ্ন দেই না, দিয়ে বলতেছি বিয়োগ করো। তুমি দিচ্ছ বলে 12 থেকে 27 বিয়োগ করলে ফলাফল পাবে, পাবে কিনা? পাইবে না। কিন্তু তুমি কি করতেছো? আলটিমেটলি 12 আগে মনে মনে মাইনাস বসাইছো, তার মানে ছোট সংখ্যার আগে কি করতেছো? মাইনাস বসাইছো। আবার যদি বলা হয় যে তুমি কি করো 27 এবং 12 এর মধ্যে পার্থক্য বের করো, তুমি কি করবা? আমি বললাম 27 এবং 12 এর মধ্যে কি করো? পার্থক্য বের করো। এইবার কি করবা তুমি?
সেম কাজ করতেছো, তাই তো? যখন বললাম যে প্রথম বললাম বিয়োগ করো, বিয়োগ করবা। দ্বিতীয়বার বললাম পার্থক্য বের করো, কি করবা? বিয়োগ করো। 3 নম্বর স্টেপে বললাম 27-এর সাথে যোগ করো -12, 27-এর সাথে -12 কি করো? যোগ করো। তাহলে কি করবো আলটিমেটলি? তাহলে একই কথা একাধিক ভাবে বোঝানো যায় কিনা? এবার আমরা একইভাবে বুঝাইলাম। এখন প্রশ্ন আসবে এরকম, দুইজনের বয়স দেওয়া আছে, এই দুইটা বয়সের পার্থক্য কি করো? নির্ণয় করো। সেটা যুগের মাধ্যমে, যেহেতু 2 এর পরিপূরক ব্যবহার করব, হয় বলবে যুগের মাধ্যমে পার্থক্য বের করো, অথবা বলবে 2 এর পরিপূরক ব্যবহার করে পার্থক্য নির্ণয় করো। বুঝতেছো কথাগুলো ক্লিয়ারলি? নির্ণয় করো। তখন আমরা কেমনে করব? সেটার জন্য আমরা সামনের দিকে আগাই। তাহলে আমাদের শর্ত ছিল এই দুটি সংখ্যার মধ্যে পার্থক্য বলো, যোগ বিয়োগ বলো, যেমনি বলো, বা 2 এর পরিপূরক ব্যবহার করে পার্থক্য নির্ণয় করো বা বিয়োগ করো, যাই বলো না কেন, কথা কিন্তু একটাই। কথা কি বুঝে ফেলছি তোমরা? কথা একটা। এবার দুটি সংখ্যার পার্থক্য আমি কি করব? 2 এর পরিপূরক ব্যবহার করে বের করব। এবার 2 এর পরিপূরক কেমনে গণনা করা হয় এবং কাকে করব দেখো। দুইটার পার্থক্য বের করতে গেলে মাইনাস চিহ্নটা মূলত কার আগে বসাছিলাম? ছোট সংখ্যাটার আগে বসাছিলাম না? সে তো ছিল প্লাস, তার আমি কি বানাইছিলাম? মাইনাস। তার মানে সে ছিল ধনাত্মক, বানাইলাম কি? ঋণাত্মক। এখন আমরা পরিপূরক করতে গেলে প্রথমে টার্গেট নিতে হবে। কি করব? এই যে 12 সংখ্যাটাকে পরিপূরক করব, আর 27 কে পরিপূরক করার কোনো দরকার নাই, কারণ সে তো বড় সংখ্যা, সে যেই মান আছে এই মানে থাকবে। কিন্তু পরিপূরক কাজ করতে হবে 12 কে। ক্লিয়ার? এবার এখন আমি প্রথমে লিখব 27 এর 8 বিট, এক কথা লিখে দিলাম, 8 বিট বাইনারি মান। তুমি একটু আগে দেখে নাও, আমি উপরে একটু রাফ করতেছি, এই পরে দেখো। তাহলে আমি 27 এর সমতুল্য বাইনারি মান বের করতে চাই, তাহলে কত হবে বলো তো? 16 আর 8 24 আর 3 27। তাহলে 1 2 3, 1 আর 2 3, 3 আর 8 11, 11 আসলে কত? 27। তাহলে এখানে কত পাওয়া গেছে? 27 পেয়ে গেলাম। বুঝতে পারছেন তো? ওই টেক্সটটাকে বারবার পড়বেন এবং মুখস্থ করে নেবেন। আমার ওই টেক্সটের পরে ভিডিওটা আটকা ইচ্ছে মতো মান বের করবা, মনের যা মন, যদি বলো 5000 এর মান বের করবা, ওইভাবে করতে পারবা, যত বড় সংখ্যা, সমস্যা নেই। আচ্ছা, এবার আমি এটাকে প্রথম 27 এর মান বের করলাম। এখান থেকে এটা কত বিট হয়েছে? 1 2 3 4 5। তার মানে আমার কত বানাইতে হবে? এটাকে 8 বিট বানিয়ে নিতে হবে। এই জন্য আমি 27 এর 8 বিট বাইনারি মান বের করি। কি করি আমরা? বের করি। তাহলে আমি যদি এই মানটা লিখে বলবো 27 1 2 3 4 5, আর বাকি তিনটা কি দেবো এখানে? 0। অর্থাৎ এই বাম পাশে 3টা 0 দিয়ে আমাদের বিটগুলো কি করতে হবে? সমান করে নিতে হবে। তাহলে আমরা প্রথমে কি করলাম? 27 এর 8 বিট বাইনারি মান পেয়ে গেলাম। বুঝছেন? এবার এরপরের কথা, এরপরের যে স্টেপটা, সেই স্টেপটা হচ্ছে দেখো কত? 12 এর 8 বিট বাইনারি মান বের করি, এবং পরে লিখবা এবং 2 এর পরিপূরক 2 এর পরিপূরক গঠন করি। বুঝছেন? কথাটা কি মাথায় ঢুকছে? আমি বলছি 12 এর 8 বিট বাইনারি মান বের করব এবং 2 এর পরিপূরক করব। আমি লিখবো এখানে 12 সমান সমান 8 এ 4 এ 12 হয়েছে কিনা? 8 এবং 4 কত হয়েছে? তাহলে এটা কত বিটের হয়েছে? তাহলে আমার লাগবে কত সমান করতে গেলে? 8 বিট। বাকি 4, হ্যাঁ, বাকি 4টা কি করবো আমরা? 0 মারলাম। এখন কত বিট হয়েছে? তাহলে শর্ত ছিল 12 এর 8 বিট বাইনারি মান বের করি এবং 2 এর পরিপূরক। এবার 8 বিট বের করার পর এটাকে 2 এর পরিপূরক বানাতে হবে। এখন 2 এর পরিপূরক বানানোর নিয়মটা কি? 2 নাম্বার কথা ছিল কি? মানটাকে উল্টাতে হবে। কি করতে হবে? তার মানে এই মানটাকে আমি এবার উল্টাবো। কি হবে? এই 0 কে 1 1 ডাবল 0 1 2 3 4 হইলো কিনা? এই যে উপরের মানটা আছে, এই মানটাকে নিচে এসে কি করলাম? উল্টিয়ে দিলাম। কি করলাম আমরা? উল্টিয়ে দিলাম। যার নাম হইলো 1 এর পরিপূরক। যার নাম কি? 1 এর পরিপূরক। বুঝা গেল? এবার প্রথমে মানটাকে আমি 1 এর পরিপূরক পেলাম। ওই 1 এর পরিপূরকের যে ফলাফলটা পাইলাম, এই ফলাফলের সাথে 1 যোগ করব। ফলাফলের সাথে আমি কি করব? 1 যোগ করব। 1 এর যে ফলাফলটা পাইলাম তার সাথে আমি কি করব? 1 যোগ করব। এই ফলাফলটা পাওয়ার পর তার সাথে আমি কি করব? 1 যোগ করব। দেখো তো আমি এইখানে 1 যোগ করব, এই মানটার সাথে কিন্তু আমরা 1 যোগ করতেছি। ক্লিয়ার? ওইটা বাদ, ওইটা থেকে তো ওটা বিপরীত করে ফেলছি। তারপরে এই প্রাপ্ত মানটাকে অর্থাৎ 1 এর পরিপূরক প্লাস 1 যোগ করতেছি। কি হবে? 1 এ 1 যোগ করলে 0, হাতে 1, হাতের 1 আর এখানে 1 আবার 0 হবে। এবার হাতে একটা 1, হাতের 1 এখানে 0 মারলে 1 হবে। আর এখানে যা আছে বাকি সবগুলো কি হবে? লিখে দিতে হবে।
বুঝতে পারছেন? আমরা জাস্ট ওই তিনটা খালি তারপর জাস্ট তাই লিখব। হ্যাঁ, এরপর তোর হাতে নাই, হাতে যদি না থাকে তখন যা তাই লিখতে দিতে হয়, তাই না? আমরা শিখছিলাম হাতে না থাকলে যা আছে তাই লিখে দিতে হয়। এখন আমরা এখানে একটু আলোচনা করি, একটু মাঝখানে যারা ভিডিওটা দেখছেন, আমি যে কাজটা করবো যে এখানে একটু বাইনারি যুগ নিয়ে আলোচনা করব। বাইনারি যুগের সূত্রগুলো হচ্ছে এরকম, বাইনারি, এরপরে আমরা আবার এখানে চলে আসবো বাইনারি যুগ। বাইনারি যুগ হচ্ছে 0 প্লাস 0 যোগ করলে 0 হবে, 0 প্লাস 1 যোগ করলে 1 হবে, 1 প্লাস 0 যোগ করলে 1 হবে, 1 প্লাস 1 যোগ করলে 1 0 হবে, আবার 1 প্লাস 1 প্লাস 1 যোগ করলে 1 1 হবে। এই 0 হলো সাম, এটাকে বলা হয় ক্যারি, এই 1 হচ্ছে সাম, এটাকে বলা হয় কি ক্যারি। এটা হলো বাইনারি যুগের কিছু সূত্র, এই সূত্রগুলো একটু মুখস্থ করে নেবেন সবাই, ঠিক আছে? এরপরে বাইনারি যুগটা কেমনে করতে হয় এতটুকু লেখা হয়েছে, আমি এখানে চলে যাব। তো আমি বাইনারি যুগ নিয়ে একটু আলোচনা করতেছি, এই অঙ্কটা শেষ করে বাইনারি যুগটা নিয়ে আলোচনা করতেছি। হ্যাঁ, এই যে এই সূত্রটা মুখস্থ করে রাখতে হবে, আমরা এখানে বাইনারি যুগে চলে আসতেছি। বুঝতে পারছো? বুঝছো বাইনারি যুগ সূত্রগুলো? বুঝছো? মুখস্থ আছে? আচ্ছা, আমরা এবার এখানে চলে যাবো, এই জায়গায় আমরা এবার এখানে চলে যাচ্ছি। তো আমি এখানে যোগ করলাম 0 আর 1 আর 1 যোগ করলে 0, হাতের একটা 1, হাতের 1 এর 1 যোগ করলে আবার 0 আসছে, আবার হাতে 1, এই হাতের 1 আর 0 যোগ করলে 1 হয়ে যাচ্ছে। এবার তো হাতে নাই, বাকি সংখ্যাগুলো লিখে দিলাম। তার মানে এখানে ছিল প্লাসের 12, এই মানটা এখানে হয়ে গেছে কি মাইনাসের 12। বুঝছেন? এবার এই মানটা ছিল প্লাসের 12, এখানে এসে কি হয়ে গেছে মাইনাসের 12। তাহলে আমরা কি পেয়ে গেলাম? 27 এর মান প্রথম পেয়ে গেছিলাম না? এবার 12 এর মান পাওয়ার পর ছিল প্রথম ধনাত্মক মান, এটাকে বানালাম কি ঋণাত্মক মান। এবার দুইয়ের পরিপূরক যখন আমরা নির্ণয় করব, এখন আমরা পার্থক্য বের করব। আমরা কি বের করব? পার্থক্য। এখন কেমনে লিখবো? এরপরে লিখবো আমরা, এরপরে এইগুলো তো শেষেই, এরপরে নিচে লিখবা কি লিখবা? পার্থক্য। এটা তো মুছে ফেললাম নাকি? এখানে লিখবা পার্থক্য সমান সমান, পার্থক্য মানে কত? এখানে ছিল কত? 27, 27 এর মানটা ছিল এরকম, এরকম না? 27 এর মানটা, আর এখানে ছিল কত? -12। এই যে -12 মানটা এখানে আমরা কি করব? বসাই দেব। এই মানটা কত আছে? 0 0 1 0 1 1 1 1। আমরা পেয়ে গেলাম কি এর মান? মাইনাসের মান পেয়ে গেলাম। দেখো একটু এই বিটগুলো সোজাসুজি লেখার চেষ্টা করবে, না লিখলে একটু এলোমেলো হতে পারে। প্রত্যেকটা বিট নিচে নিচে লিখবা তোমরা একটু, আমি তো যেহেতু বোর্ডে দেখিয়ে দিব, তোমরা নিচে নিচে লিখবা। দেখো এই জায়গায় এখন আমরা কি করব? আমি বলছিলাম করব যোগ, যোগের মাধ্যমে ফলাফলটা বের করব। তার মানে এখানে প্লাস চিহ্ন দিয়ে দেখো, এই 12 আর 27 এর মধ্যে প্লাস চিহ্ন দিলে কত হবে? 15 হবে কি না? আর এখানে আমরা যোগ ব্যবহার করব, এখানে যোগ ব্যবহার করলে যোগ করব, বাইনারি কি করব? যোগ করব। এবার যোগ করে দেখি, সবাই একটু দেখো। আচ্ছা দেখো, আমি যোগটা করতেছি, সবাই দেখতে হবে বোর্ডে। এই 1 আর এই 0 যোগ করলে কত হবে? 1 হবে। এই যে সূত্র অনুযায়ী 0 আর 1 যোগ করলে 1 হয়, তাই না? হাতে তো কিছু নাই। এবার আবার এই 1 আর এই 0 যোগ করলে আবার 1 হচ্ছে, হাতে নাই। আবার এই 1 আর এই 0 যোগ করলে আবার 1 হচ্ছে, হাতে নাই। এখন দেখো এই 1 আর এই 0 যোগ করলে আবার 1 হচ্ছে, হাতে নাই। এবার এই 1 আর এই 1 যোগ করলে কত হবে? 0 হয়ে যাবে। হাতের একটা 1 আর এই 1 যোগ করলে 0, হাতের একটা 1 আর এই 1 যোগ করলে 0, আবার হাতের 1 আর এই 1 যোগ করলে 0, হাতের 1 এখানে লিখে দিলাম। হাতের 1 আর বেশি যেহেতু নাই, লিখে দিলাম। দেখো গুণে দেখবা 1 2 3 4 5 6 7 8 9, এই 9 নাম্বার বিটটাকে বলা হয় ক্যারি বিট। ক্যারি 9 নাম্বারটাকে কি বলা হয়? ক্যারি বিট। আর এই 8 নাম্বার বিটটাকে বলা হয় সাইন বিট, যার অপর নাম হচ্ছে চিহ্ন বিট, যেটা আমি পরীক্ষায় দিয়েছিলাম। চিহ্ন বিট কি, তাই না? চিহ্ন বিট, সাইন বিট বা চিহ্ন বিট। দেখো,
তো আমি বলছিলাম যে 9 নাম্বার বিট হলো ক্যারি বিট, এই ক্যারি বিটটা বাদ দিবা, ক্যারি বিটটা কি দিবা, বাদ দিয়ে তোমরা দেখবা কাউন্ট করবা কি হবে। এখানে কয়টা আছে, এই অংশটা আছে, 8 নাম্বার বিটটা 0, অর্থাৎ 8 নাম্বার বিটটা বলা হয় চিহ্ন বিট। ওই চিহ্ন বিট যদি 0 হয় ফলাফল হবে ধনাত্মক, আর চিহ্ন বিট যদি 1 হয় ফলাফল হবে ঋণাত্মক। যেহেতু এটা 0, আমরা এখানে ফলাফল নেব, পার্থক্য কি লিখবো তাহলে, এই তিন সবগুলো 0, এগুলোকে বাদ দিয়ে লিখবো এটা, আনসার হবে এটা। তার মানে পার্থক্য কত, ওইটা। তাহলে উত্তর হবে কোনটা, এইটা। ক্যারি বিট তো বাদে দিতে হবে, তাই না, বাদ দিলে থাকবে ওটা 0, ওই 0 গুলোকে বাদ দিয়ে থাকবে আমাদের এটা। দেখো এরপরে বলে এবার বলবো চিহ্ন বিট কি, ভাষায় শিখে আসবা। কোন সংখ্যাকে প্রকাশ করার জন্য ধনাত্মক বা ঋণাত্মক বোঝানোর জন্য তার পূর্বে যে অতিরিক্ত একটি বিটকে যোগ করতে হয় সেটাকে বলা হয় চিহ্ন বিট। আর সাইন নাম্বার বা চিহ্ন যুক্ত সংখ্যা কি, সেটা হচ্ছে কোন সংখ্যার পূর্বে যখন ধনাত্মক বা ঋণাত্মক চিহ্ন ব্যবহার করা হয় ওই চিহ্নটাকে বলা হয় মূলত সাইন নাম্বার বা চিহ্ন সংখ্যা, চিহ্নসূচক সংখ্যা। এটা শিখে নিবা। দুইয়ের পরিপূরক গঠন, দুইয়ের পরিপূরক গঠন কি, কাজ কি, এগুলোর ব্যবহার করে শিখে নিবা। হ্যাঁ, এখন আমরা আজকে এই অধ্যায়টাকে ক্লোজ দিয়ে দিব। আমি চলে যাচ্ছি কোডে। কোথায় চলে যাচ্ছি, কোডে। এখন এর আগে আমরা একটু আলোচনা করতে চাই, একটা বোর্ড কোশ্চেন তোমাদেরকে আমি দেখাই দিতে চাই যে তোমরা কতটুকু শিখলে এখান থেকে। ঠিক আছে, আমি একটু আলোচনা করতে চাই, সেটা হচ্ছে একটা বোর্ড নাম্বার, আমি আলোচনা করব সেটা হচ্ছে ঢাকা বোর্ড 2019 সালে যে কোশ্চেনটা আসছে সেটা হচ্ছে আইসিটি স্যার ক্লাস শ্রেণীকক্ষে আইসিটি বিষয় সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করেছিলেন। ক্লাস 1 পর্যায়ে স্যার সুহেল ও রুহানকে জিজ্ঞাসা করলো, কাকে জিজ্ঞাসা করলো, ঢাকা বোর্ড 2019 সুহেল এবং রুহানকে জিজ্ঞাসা করলো তোমাদের কি কি লেখছে বলো তো, কি লেখছে বলো, সুহেল এবং রুহানকে কি জিজ্ঞাসা করলো, কি জিজ্ঞাসা করলো বলো তো। হ্যাঁ, সুহেল এবং রুহানকে জিজ্ঞাসা করলো, কি জিজ্ঞাসা করলো যে আইসিটি পরীক্ষায় কত নাম্বার পেয়েছো। তখন সুহেল বললো কত নাম্বার পাইছে, যা সুহেল পাইছে 105, 105 কিসে, অক্টালে। তারপরে রুহান কি বললো, হ্যাঁ রুহান বললো 4F নাকি, 4F পাইছে হেক্সা। আচ্ছা, মিতা বললো কত, কত পাইছে, বাইনারিতে কত পাইছে 100011, এটাই তো। আচ্ছা, এখন দেখো এটা হেক্সা, 3 জন ব্যক্তি আইসিটি পরীক্ষায় 3টা নাম্বার পেয়েছে। এখন সৃজনশীল প্রশ্ন আসতে পারে কে কত বেশি নাম্বার পেয়েছে, রুহান এবং সোহানের পার্থক্য কি। আমি যদি বলি যে সোহেলের প্রাপ্ত নাম্বারটাকে দশমিকে নিতে পারবা কিনা, আমার 2 নাম্বার ক্লাস এটা আছে। যদি বলি রুহানের ক্লাস প্রাপ্ত নাম্বারটাকে বাইনারিতে প্রকাশ করে 2 নাম্বার ক্লাসে আছে, যদি বলে দশমিকে নাও 2 নাম্বার ক্লাসে আছে। সুতরাং এগুলো সব পারবা। আমার এখন প্রশ্ন হচ্ছে পার্থক্য, অর্থাৎ এই ঘ নাম্বারের প্রশ্নটা কি লিখছে বলো, সোহেল এবং রুহানের প্রাপ্ত নাম্বারের পার্থক্য। একটা জিনিস, হ্যাঁ দেখো আমি এখানে মিতাকে বাদ দিলাম, সোহেল এবং রুহানের প্রাপ্ত নাম্বারটাকে কত অথবা যুগের মাধ্যমে বের করা যায় কিনা ব্যাখ্যা করো। যুগের মাধ্যমে বের করা, হ্যাঁ আমরা কি জানি যে যুগের মাধ্যমে বিয়োগের ফলাফল বের করা যায় কিনা। তাহলে আমরা লিখবো হ্যাঁ অবশ্যই উদ্দীপকে উল্লেখিত প্রাপ্ত 2 নাম্বার সোহেল এবং রুহানের প্রাপ্ত নাম্বার থেকে যুগের মাধ্যমে প্রকাশ করা যায়, নিচে তা করে দেখানো হলো। এবার দেখো আমি করব, এখন লিখবো আমরা সোহেলের প্রাপ্ত নাম্বারটিকে, কি লিখবো আমরা, এই যেভাবে লিখবো সোহেলের প্রাপ্ত নাম্বারটিকে আমরা কি করব, বাইনারিতে প্রকাশ করব। কি করব, বাইনারি। এখন বাইনারিতে প্রকাশ করার পর 8 বিট হবে না 16 বিট হবে, এটা পরে চিন্তা করব। আগে দেখবো বাইনারিতে কত বিট হচ্ছে। এটাকে বাইনারিতে মান বের করলে কত হবে, অকাল থেকে বাইনারি কত বিট করতে হয়, 3 বিট না, তাহলে 5, এখানে হচ্ছে 0, 0 কিন্তু 3 বিটে বের করতে হবে। আর এখানে কত 001, আমি এখানে লিখে দিব। এই দুটো 0 যদি আমি বাদ দেই তো থাকতেছে কত 1, তারপরে থাকতেছে কত 000, তারপরে 101। এখন কত বিট হয়েছে দেখো তো এবার, 1 2 3 4 5 6 7। এর মানে আমি ইচ্ছা করলে যেহেতু এখানে দুইটা 0 ছিল, আমি একটা 0 এখানে বসাতে পারি। কত বিট হয়েছে এবার দেখো। এরপরে আমি কাকে পরিপূরক করবো এটা পরে দেখতেছি। এখন 4F এর মানটাও বের করবো, 4F এর মানটাও বাইনারিতে বের করবো। তাহলে F মানে হচ্ছে এটা, ঠিক আছে কিনা, আর 4 মানে হচ্ছে
এরকম 0 0 1 0, এটা হচ্ছে কিনা। এখন আমি কার মানটা বের করবো এবার? রুহানের মানগুলো বাইরে দিতে বের করলাম কত? 0 1 0 0 1 1 1। এটাকে আমি এটাকে বাদ দিলে এটা তো 8 বিট হয়েছে, তাই না? দেখো এটাও 8 বিট, এটাও 8 বিট, দুইটাই কি হয়েছে? 8 বিট হয়েছে। এবার তোমরা একটু চিন্তা করে দেখো তো এখানে কোন সংখ্যাটা বড় হতে পারে, কার মাথায় আছে বড় হওয়ার সম্ভাবনা? কে বড় হইতে পারে? দেখো এই সোহেলের ক্ষেত্রে এটা 1 এটা 1 মিল আছে, 7 নাম্বার বিটে দুইটাই 1 সমান। এবার যাও তিনটা 0, এখানে 0 কয়টা? তার মানে এটা 1, এর মানে বোঝানো গেছে এখানে মানটা বেশি। তাহলে বড় কেটা? আমি একটু লিখে রাখলাম এটা হচ্ছে বড়, বুঝতে পারছো? এবার পরীক্ষার মধ্যে লেখার দরকার নেই, আমি বুঝতে পারলেই হলো যে এটা বড়। এখন আমরা কি পরিপূরক করি বা পার্থক্য বের করার সময় মাইনাসটা কাকে করি? বড়টা থেকে ছোটটাকে দেই না? তার মানে এই পরিপূরক কাকে করতে হবে? সোহেলের প্রাপ্ত মানটিকে, সোহেলের প্রাপ্ত নাম্বারটিকে। এখন আমরা পেয়ে গেলাম এই জায়গায়। এবার সোহেলের প্রাপ্ত নাম্বারটিকে 8 বিট বাইনারি মানে বের করলাম, লিখে নিব এইভাবে। এরপর এটাকে 2 এর পরিপূরক গণনা করলাম। 2 এর পরিপূরক করলে কি হবে বলো তো? আমি মানটা এখানে আবার লিখে নিচ্ছি। এই মানটাকে 8 বিট বের করলাম, তাই না? এবার এটাকে 2 এর পরিপূরক বানাবো, তাহলে প্রথম উল্টাবো, তাই না? এটাকে উল্টাইলাম, 0 কে 1 বানালাম, 1 কে 0 বানালাম। এই উল্টানো যে মানটা আছে এর লগে +1 যোগ করলাম, মানে এটার লগে 1 যোগ করলাম। যোগ করলে কত হচ্ছে? বুঝতে পারছো কিনা? তার মানে এই মানটা কি হয়েছে? কার মানটা হচ্ছে? সোহেলের মানটা। তাহলে সোহেল এবং রোহান দুইটা মান পেয়ে গেলাম, ওটাও 8 বিট, ওটাও কি 8 বিট। এখন আমি কিন্তু এটা ঋণাত্মক বানিয়ে ফেললাম। কি করলাম? ঋণাত্মক বানিয়ে ফেললাম। এবার সোহেল মাইনাস দিলাম, সোহেলের মানটা কি হয়ে গেছে? এবার মাইনাস হয়ে গেছে। মাইনাস যেহেতু হয়ে গেছে আমরা এখানে এখানে মানটা লিখে ফেলবো। তার মানে আমরা এগুলো এতগুলো লেখার দরকার নাই, আমি বুঝার জন্য লিখছিলাম। এই মানটা আসবে, এখন এই মানটা এখানে লিখে দেবো। কত আছে এখানে বলো তো? 1 1 0 তিনটা 1, তাই না? 0 1, এই যে মানটা এখানে আসছে। এখন আমরা কি করবো? পার্থক্য। আমরা এখানে লিখবো কি? পার্থক্য সমান কত পাবো? এবার দেখো যোগ করে ফেলি, কত হবে? 0। হাতের একটা 1 আর এখানে আছে দুইটা, তিনটা 1, তিনটা 1 কত হয়? 1 হয়। হাতে আরেকটা 1 থাকে, হাতের 1 আর এখানে 0, আবার হাতের 1, তিনটা 1 আবার 1 হবে, হাতের 1 0, হাতের 1 0, হাতের 1 দুইটা 1 এ কি হবে? হাতের 1 আর এখানে 0 হবে, আবার হাতের 1 এর 0 হবে। 1 2 3 4 5 6 7 8 9। দেখো এই যে 9 নাম্বার বিটটা কি বলছি আমরা? কি ক্যারি। 8 নাম্বার বিট সাইন। তাহলে সাইন বিটের পর থেকে মানগুলো আমরা বসাই দেব। তাহলে এখানে মানটা কত হবে দেখো তো? তাহলে পার্থক্য কত হবে? সমান সমান লিখতে পারতে কি আমি 1 0 1 0। এটাই হলো পার্থক্য, এটাই হবে আনসার। এটাই হবে কি? স্যার আমরা মাঝখানে তিনটা সময় নিই না। না এগুলো দরকার নাই। এই আমি যখন ক্যারি বিট থেকে বাদ দিয়ে দিব, এই ভাই সবগুলো 0 না, এই 0 না দিলেও যেই কথা দিলেও সেই কথা। হ্যাঁ দেখো এইটা। এখন অনেক সময় প্রশ্ন আসতে পারে, আমাদের এটা আছে 6 + 5 + 3 = 1 1 0। এর মানে আমরা দেখবো এগুলোকে যোগ করলে, দশমিকে যোগ করে দেখো কত হবে? 14 হবে। যোগ করলে কত? 4 5 11 3 কত? 14। এই 14 এর সমতুল্য বাইনারি মান কিন্তু এখানে দেওয়া আছে। 14 এর সমতুল্য বাইনারি মান এখানে কি করে আছে? দেওয়া আছে। ওইটাকে বই থেকে একটু সুন্দর করে শিখে নেবেন। আমি তো বলে দিলাম এখন 14 এর সমতুল্য মানে জায়গায় দেওয়া আছে, তার মানে 14 কে বাইনারিতে রূপান্তর করলে আমাদের এই মানটা আসে। সুতরাং এটা সমান সমান এটা লেখা যায়। এতটুকু প্রশ্ন, আর কিছু না। এরপরে দেখো কোশ্চেনটা, আমরা 2 এর পরিপূরক ব্যবহার করলাম, শিখলাম। তোমরা যারা ক্লাসটা দেখছো এবং পরবর্তীতে এটাকে ভালো করে কয়েকবার দেখে নিতে হবে, ঠিক আছে? এবার আমরা শিখবো কোডিং করা। আমি একটু এটা কোডটাকে আজকে শেষ করে দিচ্ছি। তৃতীয় অধ্যায়ের প্রথম অংশের ক্লাসটা শেষ করে দিব। দেখো কোড কাকে বলে, এটা পরীক্ষার মধ্যে আসছে কয়েকবার। এই যে কোড কাকে বলে দেখছো? আমি কিন্তু বোর্ড করছিলাম যে ইউনিকোড এসকি কোড ব্যাখ্যা করো। তোমরা অনেকে লেখছো কিন্তু অনেকে পারো নাই, বুঝো নাই। কোড কাকে বলে? কোড মানে হচ্ছে কি? সংকেত। কোড মানে কি? এখন কোড কাকে বলে দেখো, সংখ্যাটা কি লিখছি? সংখ্যা হচ্ছে কম্পিউটার সিস্টেমে যে বর্ণগুলো আমরা ব্যবহার করি, অক্ষরগুলো ব্যবহার করি, চিহ্নগুলো ব্যবহার করি, কম্পিউটার কিন্তু এগুলো বুঝে না। কম্পিউটার কি বুঝে? শুধু বাইনারি। কম্পিউটার 0 এবং 1 ছাড়া তার মাথায় আর কিছু নাই। কথা কি বুঝছেন? আমরা মানুষের মাথায় অনেক বড় সবকিছুই আছে, কিন্তু কম্পিউটারের মাথায় 0 এবং 1 ছাড়া আর কিছুই নাই। এখন আমি যদি লিখবো এ যখন লিখবো, কম্পিউটার তো এ বুঝবে না। কম্পিউটার এ মানে বুঝবে এটা, এ মানে কি বুঝবে? এইটা। বুঝতে পারছো তো? তো কম্পিউটারকে এ কে বোঝানোর জন্য, বি কে বোঝানোর জন্য, এক্স ওয়াই কে বোঝানোর জন্য, বাংলা ক খ, আরবিতে আলিফ বা গুলো বলে বোঝানোর জন্য, পৃথিবীর যত ভাষা আছে সকল ভাষাকে বোঝানোর জন্য প্রত্যেকটা চিহ্ন বর্ণের জন্য আলাদা করে সংক্ষেপ লেখা আছে।
অর্থাৎ বাইনারিতে প্রত্যেকটা চিহ্নের জন্য আলাদা করে কোড লেখা আছে। বাইনারি কোডগুলো দিয়েই কম্পিউটার যখন আমরা লিখি তখন কম্পিউটার বুঝে যে আমরা এটা লিখতে চাচ্ছি। যখন আমরা কোন লেখা চাপ দেই তখন ওই লেখাটা কম্পিউটারের ভিতরে ঢোকার সময় সামনে বসে থাকে হচ্ছে এনকোডার। কি বসে থাকে? এনকোডারের কাজ হচ্ছে মানুষ যা লিখতেছে এটাকে বাইনারিতে রূপান্তর করে। কি করে? বাইনারিতে মানে মেশিনের ভাষায় রূপান্তর করে মাদারবোর্ডে দিয়ে দেওয়া হয়। এরপরে মাদারবোর্ডে বুঝতে পারছে এখানে এটা আসছে, সে বলে ঠিক আছে আমি এটা পাইছি, এটা কোথায় দাও? মনিটরে প্রদর্শন করে দেখায় দাও। মনিটরে যাওয়ার পথে বসে থাকে ডিকোডার। কি বসে থাকে? ওই ডিকোডারে চিন্তা করে বাইনারি তো মানুষে বুঝবে না, আমি এখানে কি করবো, এটাকে আবার আবার মানুষ যে ভাষায় কথা বলছিল ওই ভাষায় আবার প্রকাশ করে দিব। অর্থাৎ সে যে এবিসিডি লিখছে তাকে আমি এবিসিডি বুঝাই দিলাম। এই বুঝাই মনিটরে প্রদর্শন করে দেয়, আমরা লিখি আর মনিটরে লেখাটা পাই। কতক্ষণ সময় লাগে? ন্যানো সেকেন্ড। এই জন্য কম্পিউটার এত স্পিডে কাজ করে, এতগুলো কাজ করে, অথচ আমরা লেখার সাজাতে পাইতেছি, তাই না? এটাকে বলা হয় ন্যানো সেকেন্ড। কি বলা হয়? তাহলে গতি হচ্ছে কম্পিউটার 1 সেকেন্ডের 100 কোটি ভাগের 1 ভাগ, অর্থাৎ 10 টু দি পাওয়ার -9। 10 টু দি পাওয়ার -9 কে বলা হয় 1 ন্যানো সেকেন্ড। আর যদি 1 ন্যানোমিটার তাহলে 10 টু দি পাওয়ার -9 মিটার। 1 সেকেন্ড মানে 10 টু দি পাওয়ার -9, অর্থাৎ 1 সেকেন্ডের 100 কোটি ভাগের 1 ভাগ সময় যতটুকু হয় ওই সময় লাগে ওদের কাজ করতে। এবার বুঝো, তার মানে সে সেকেন্ডে কোটি কোটি প্রোগ্রামের কাজ করতে পারে। সেকেন্ডে সে কোটি কোটি প্রোগ্রামের কাজ করতে পারে। বুঝতে পারছো? ন্যানো সেকেন্ড। আচ্ছা আমরা শিখলাম, এবার শিখলাম কোড। কোড হচ্ছে সাংকেতিক চিহ্ন। কম্পিউটারে বোঝানোর জন্য বিভিন্ন ভাষা চিহ্ন বর্ণগুলোর জন্য অদ্বিতীয় একটা সংকেত তৈরি করা হয়, আর এই সংকেতকে বলা হয় কোড। কোডের মধ্যে প্রথম যে কোড, বিভিন্ন ধরনের কোড আছে, আমি প্রথমটি যেটা পড়াবো BCD। কি পড়াবো আমরা? তো দেখো বইটা দেখো, আমি সংক্ষেপ বলে দিচ্ছি, যারা পরবর্তী ক্লাসটা করবো বইটাকে সামনে নিয়ে পড়বা, তাহলে সহজে বুঝতে পারবা। কি লেখা আছে বলো? প্রথম লেখা আছে কি কোড? BCD কোড। প্রশ্ন আছে BCD এর পুনরূপটা কি? কে বলতে পারবা? বাইনারি কোডেড ডেসিমেল। বাইনারি কোডেড ডেসিমেল। বাইনারি কোডেড ডেসিমেল। BCD এর পুনরূপ হচ্ছে বাইনারি কোডেড ডেসিমেল। তাহলে বাইনারি কোডেড ডেসিমেল মানে হচ্ছে এটা সংক্ষেপ লিখতে গেলে, বুঝতে গেলে তুমি এমনিতেই পারবা যে দশমিক সংখ্যার প্রত্যেকটি চিহ্নকে 4 বিট বাইনারিতে প্রকাশ করলে BCD কোড পাওয়া যায়, তাই না? দশমিক সংখ্যার প্রত্যেকটি বর্ণকে, ধরে নাও 195 একটা কি লিখলাম? সংখ্যা লিখলাম দশমিকে। এই সংখ্যাটাকে আমরা এবার BCD তে প্রকাশ করব। যারা আমার আগের ক্লাসগুলো করছো, অক্টাল, হেক্সা এগুলো রূপান্তর করে দেখছো, তারা কিন্তু এটা, আমি কিন্তু বারবার বলি যে আমার একটা ক্লাস না দেখে পরে ক্লাস যদি কেউ আসে, তার ভিতরে অনেক কিছু ঘাটতি হবে, মনে হবে ক্লাস খুব ফাস্ট করাচ্ছি, অথবা বুঝতে পারবে না। সুতরাং প্রত্যেকটা ক্লাস দিকে থাকলে তোমার জন্য ভালো হবে, বারবার দেখবা, সমস্যা তো নাই। ওই এখন ক্লাস করতেছো, টাকা দিতে হচ্ছে, বাসায় যখন ক্লাসটা সেভ করে করবা তখন মনে মনে ভাববা আপনার ক্লাসটা কয়েকবার করে নি, কারণ কি এবার তো টাকা লাগছে না। শোন, সেভ করলে একবার এমবি পড়াবে। তো দেখো 195 সংখ্যাটা হচ্ছে দশমিক সংখ্যা। এটাকে যদি BCD মান বের করি, আমার সংখ্যা ছিল এটা যে দশমিক সংখ্যার প্রত্যেকটা বর্ণের প্রত্যেকটা চিহ্নের 4 বিট বাইনারি মান। ধরে নাও এই 5 সংখ্যাটাকে 4 বিট বাইনারি মান বের করব, হয়েছে কিনা? এখানে 5 পাওয়া গেছে, তার মানে প্রত্যেকটা সংখ্যার 4 বিট বাইনারি মান। দেখো 9 কে 4 বিট বাইনারি মান বের করব, এখানে 9 পাওয়া গেছে। এবার 1 যে আছে, এই 1 কেও আমরা কি করব? 4 বিট বাইনারি মান বের করব। তার মানে হচ্ছে এটা হচ্ছে BCD মান, এটা হচ্ছে BCD মান, এটাই হচ্ছে BCD মান। অর্থাৎ দশমিক সংখ্যার প্রত্যেকটি চিহ্ন বা বর্ণের 4 বিট সমতুল্য বাইনারি মান বের করে যে ফলাফল প্রদর্শন করা হয়, এটাই হচ্ছে কি মান? BCD মান। তোমাকে যখন প্রশ্ন করে বলা হয় যে বাবু 75 এর কি করো, এই সংখ্যার একটা দশমিক সংখ্যা, এটা কি করো? BCD মান বের করো। পারবা তো? এবার করো তো সবাই, 75 এর BCD মান বের করো দেখি। 75 সংখ্যাটাকে দশমিকে রাখলাম, এর সমতুল্য BCD মান বের করো। যদি বলতাম এখানে দেখো 101 এর হচ্ছে, এটা হলো দশমিক সংখ্যা, এর কি করো? BCD বের করে দেখাও। পারবা তো? এটা 101 এর BCD বের করতে সবাই দেখি একটু। 101 এর BCD বের করো এবার। 101 এর BCD। হ্যাঁ, তার মানে হচ্ছে কি, আমি একটু বলে দিচ্ছি, দেখো 1 এর BCD 4 বিট, 0 কেও 4 বিট বের করতে হবে, আবার 1 কেও 4 বিট বের করবে, তাই না? তার মানে হচ্ছে এই মানটাই বের হবে BCD কোড। এবার চলে যাবো পরের কোডটা। পরের কোডটা হচ্ছে
এস কি কোড, কি করে আমরা শিখবো? এস কি আলফা নিউমেরিক কোডটা দেখো, আলফা নিউমেরিক কোড বিভিন্ন ধরনের চিহ্ন বর্ণ, বিভিন্ন ধরনের কি চিহ্ন বর্ণ বা প্রতীক ব্যবহার করে যে কোড অদ্বিতীয় সংখ্যা গঠন করা হয় এটাকে বলা হয় আলফা নিউমেরিক কোড। অর্থাৎ যে কোডে বিভিন্ন ধরনের চিহ্ন সংখ্যা বর্ণ ইত্যাদি ব্যবহার করা হয়। আমাদের এখন বর্তমানে ফেসবুক বলো বা বিভিন্ন পাসওয়ার্ডে চায় স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার জন্য জিমেইলে, এখানে বিভিন্ন চিহ্ন বর্ণ দিয়ে করতে হয়। এটাই হচ্ছে এক ধরনের আলফা নিউমেরিক কোড। আলফা নিউমেরিক কোডটা দুই ধরনের হয়ে থাকে, ASCII 7 এবং ASCII 8। কি হয়ে থাকে? ASCII 7 আর হলো ASCII 8। এই ASCII এর পূর্ণরূপ কে বলতে পারবা? আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ, এটাকে সবাই বই থেকে একটু শিখে নেবেন দয়া করে। তো ASCII হচ্ছে আমেরিকান একটা কোড। এই আমেরিকান স্ট্যান্ডার্ড কোডটা প্রথম যেটা আসলে ASCII 7। ASCII 7 ছিল কত বিটের? 7 বিটের। কত বিটের? 7 বিটের। ASCII 7 ছিল 7 বিটের, আর ASCII 8 হচ্ছে 8 বিটের। 7 বিট মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 7 মানে হচ্ছে 100 কত? 28টি। 2 টু দি পাওয়ার 7 মানে কত? 128টি। ওই 128টি বিটকে সে অদ্বিতীয়ভাবে 128টি বিট ব্যবহার করে অদ্বিতীয়ভাবে সংখ্যা তৈরি করতে পারতো। এরপরে যখন ASCII 8 আসলো তখন সে চলে আসছে 2 টু দি পাওয়ার 8 মানে 100 কত? 200 কত? 256টি বিটকে সে কি করতে পারে? যোগ করে 256টি বিট ব্যবহার করে সে কি করতে পারে? অদ্বিতীয় সংখ্যা তৈরি করতে পারে। এখন আমরা আরেকটু সামনে দিকে যাই। ASCII 7 এবং ASCII এর একটা ব্যাখ্যা আছে। ধরে নাও ASCII 7 এর প্রথম 4টা আর এই পাশে হচ্ছে প্রথম 3টা, এটা হলো 7। ASCII 7 মানে 7 বিটের সংখ্যা। ওই 7 বিটের এই যে প্রথম 3টাকে কি বলা হয়? দেখো তো লেখা আছে, প্রথমটা কি বলা হয়? জুন বিট। কি বলা হয়? জুন বিট। তাহলে আমরা এটাকে বলবো আমরা জুন বিট। কত বিট? জুন বিট। আর এটাকে বলা হয় সংখ্যা সূচক বিট। সংখ্যা সূচক বিট। তাহলে ASCII 7 এর ব্যাখ্যা দিতে গেলে প্রশ্ন আসবে পরীক্ষার মধ্যে, MCQ আসতে পারে যে ASCII 7 এর সর্ববামের 3টি বিটকে কি বলা হয়? এই যে সর্ববামের 3টি বিট জুন বিট, সর্বডানের 3টি বিটকে কি 4টি বিটকে কি বলা হয়? সংখ্যা সূচক বিট। কি বলা হয়? সংখ্যা সূচক বিট। এবার আমি লিখবো ASCII 8। কি লিখবো আমি? ASCII 8। এই ASCII 8 পাওয়া গেছে এই জায়গায়। তো ASCII 8 এর সর্ববামে থাকে একটা বিট। সর্ববামে কি থাকে? একটা বিট। এই একটা বিটের নাম হচ্ছে প্যারিটি বিট। কি বিট এটা? প্যারিটি বিট। আর এটা হচ্ছে জুন বিট, আর এটা হচ্ছে সংখ্যা সূচক বিট। তার মানে ASCII 8 এর ব্যাখ্যাটা শিখলে আমরা কি শিখবো? সর্ববামের বিটটি প্রশ্ন বলবে ASCII 8 এর সর্ববামের বিটটিকে কি বলা হয়? ASCII 8 এর সর্ববামের বিটটিকে কি বলা হয়? কি বিট এটা? প্যারিটি বিট। কি বলা হয় এটাকে? প্যারিটি বিট। মাঝের 3টা হলো জুন বিট, পরের 4টা হলো সংখ্যা সূচক বিট। আশা করি বুঝতে পারছেন। তারপরে দেখেন ইউনিকোড। তারপরে আমরা কোথায় যাব? ইউনিকোড। ইউনি মানে হচ্ছে ইউনিভার্সাল কোড। ইউনি মানে কি কোড? ইউনিভার্সাল কোড। এখানে বইটার মধ্যে পেজটা কোথায়? ইউনিকোড মানে হচ্ছে ইউনিভার্সাল কোড। ইউনিকোড মানে কি? আচ্ছা, ASCII কোড BCD কোডের মধ্যে পার্থক্যটা শিখে নিবা। হ্যাঁ, ASCII কোড আর BCD কোডের মধ্যে পার্থক্যটা শিখে নিবা। এবার আমরা শিখবো কোন কোড? ইউনিকোড। আমরা শিখবো ইউনিকোড। ইউনিকোড মানে হচ্ছে ইউনিভার্সাল কোড। কি কোড? ইউনিভার্সাল কোড। ইউনিভার্সাল কোড মানে হলো সর্বজনীন। এই ইউনিভার্সাল হচ্ছে 2 টু দি পাওয়ার 16। 2 টু দি পাওয়ার কত? 16 বিটের। ইউনিভার্সাল কোড হচ্ছে 2 টু দি পাওয়ার 16 বিটের। এটা 16 বিটের। দেখো ইউনিকোড হচ্ছে 2 টু দি পাওয়ার কত বিটের? 16 বিটের। এখানে মোট সংখ্যা যোগ করতে হবে 65,536টি। অদ্বিতীয় সংখ্যাকে সে কি করতে পারে? পৃথকভাবে বুঝাইতে পারে। 65,536টি বিট মিলে সে একটি কোড তৈরি করতে পারে। এটা হচ্ছে ইউনিকোড, ইউনিভার্সাল কোড। ইউনিভার্সাল কোড হচ্ছে পৃথিবীর সকল ভাষা। এই পর্যন্ত পৃথিবীতে মোর দেন 7,000 ল্যাঙ্গুয়েজ। কত? 7,000-এরও বেশি ভাষা এই পৃথিবীতে আছে। 2,500-এরও বেশি ভাষার লিখন পদ্ধতি আছে। কি আছে? বর্ণমালা আছে। কি আছে? বর্ণমালা আছে। এই 2,500 3,000 ভাষার যে বর্ণমালা আছে, এই প্রত্যেকটা বর্ণমালার এক একটা বর্ণমালার মধ্যে কিন্তু একাধিক বর্ণ আছে। আছে কিনা? যেমন হিন্দি ল্যাঙ্গুয়েজের মধ্যে আমরা দেখবো কি একাধিক বর্ণ আছে, বাংলার মধ্যে একাধিক বর্ণ আছে। বাংলার মধ্যে বর্ণমালা কয়টা? বাংলার মধ্যে বর্ণমালা কয়টা? বর্ণমালা একটা, আর বর্ণ হইলো 50টি। বুঝছিস? বর্ণমালা একটি, বর্ণ কয়টি? তাহলে বাংলায় যেমন 50টা বর্ণ আছে, আবার সংখ্যা আছে
ওইগুলোকে বোঝানোর জন্য প্রত্যেকটা সংখ্যা বর্ণের জন্য কি করা আছে, কোড করা আছে। এরকম পৃথিবীতে প্রায় 2,500-3,000 ভাষার যেই প্রত্যেকটা বর্ণের আলাদা করে কি করা আছে, কোড করা আছে। ওই কোড গুলোকে বলা হয় ইউনিকোড। কি বলা হয়? অর্থাৎ ইউনিকোড হচ্ছে পৃথিবীর সকল ভাষাকে কম্পিউটার কোড দিয়ে পাওয়ার, হ্যাঁ অর্থাৎ 2 উপর এটা হয়। ইউনিকোড হচ্ছে পৃথিবীর সকল ভাষাকে কম্পিউটারে বোঝানোর জন্য যে কোড ব্যবহার করা হয় সেটাই হচ্ছে কি ইউনিকোড। ইউনিকোড হচ্ছে একটি 16 বিটের অদ্বিতীয় সংখ্যা। এর মধ্যে মোট বিট সংখ্যা থাকবে কত? 65,536টি। আশা করি বাকি অংশটুকু তোমরা পড়ে নিবা। আর এই অধ্যায় থেকে পরবর্তী যে অংশটা আছে, যে এই খ নাম্বারের কিছু প্রশ্ন আছে জ্ঞানমূলক অনুধাবন, এগুলো একটু দেখে নিবা। সবাইকে ধন্যবাদ। আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন এবং কমেন্ট করবেন। পাশাপাশি আপনাদের ফ্রেন্ড সার্কেল যারা আছে, জুনিয়র যারা আছে, ওদেরকে শেয়ারের মাধ্যমে ভিডিওটি সবাইকে দেখার জন্য সুযোগটা করে দিন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।